Welcome students, welcome to another video lecture of Bionest Learning. আমরা মেন্ডেলের জেনেটিক্যাল হাইপোথিসিসগুলো সম্বন্ধে পড়ছিলাম, যেটাকে আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স বলেছি। আমরা আগের যে প্রিভিয়াস ভিডিওগুলো আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কি দেখেছি, মেন্ডেল কেন তার এই ফেমাস এক্সপেরিমেন্টটা করেছিলেন, হোয়াট ইজ দ্য মেন রিজন অফ দিস এক্সপেরিমেন্ট। তার মেন্ডেলের আগের যে প্রিভিয়াস সায়েন্টিস্টরা ছিলেন বা ফিলোসফাররা ছিলেন, তারা হেরিডিটি সম্বন্ধে কি বলে গেছে, মেন্ডেল হেরিডিটি সম্বন্ধে কি ধারণা নিয়ে তিনি এই এক্সপেরিমেন্টটা করেছিলেন, এগুলো আমরা সব দেখেছি। আজকে আমরা দেখব মেন্ডেলের যে এক্সপেরিমেন্টটা ছিল, সেই এক্সপেরিমেন্টটা মেন্ডেল কি করে করেছিলেন, তার মানে কি কি টেকনিক মেন্ডেল ইউজ করেছিলেন এবং কি কি ধরনের স্ট্রাকচারাল বা কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার মেন্ডেল নিয়েছিলেন তার এই হেরিডিটির এক্সপেরিমেন্টটা করার জন্য। আমরা আগের দিনই দেখেছি যে হেরিডিটি তিনটে জিনিসের উপর নির্ভর করে, ফ্যাক্টর, লোকাস অ্যান্ড অ্যালিল, এবং এই তিনটের মধ্যে আমরা ইন্টার রিলেশনশিপও দেখেছি। আজকে আমরা মেন্ডেলের এক্সপেরিমেন্টটা সম্বন্ধে জানবো এবং জানবো মেন্ডেল তার এই এক্সপেরিমেন্টাল ডিজাইনটার জন্য কী কী করেছিলেন। তো লেটস স্টার্ট। মেন্ডেল তার এক্সপেরিমেন্টের মধ্যে প্রথম যেটা করলেন সেটা হচ্ছে উনি পি প্লান্টকে সিলেক্ট করলেন। পি প্লান্টকে সিলেক্ট করার পেছনে মেন্ডেলের মেন মোটো বা প্রধান কারণটা কি ছিল? Mendel was a very knowledgeable person and he knows exactly the different types of plant characteristic features. These characteristic features enable Mendel to know the exact life cycle of that particular plant, including the pea plant. So considering different types of plant, Mendel selected pea plant for his experimental organism. তার পরীক্ষার জন্য যে এক্সপেরিমেন্টাল অর্গানিজম যেটাকে নিয়েছিলেন মেন্ডেল, সেটাকে পি প্লান্ট সিলেক্ট করলেন, কারণ অনেক ধরনের প্লান্টের লাইফ সাইকেল স্টাডি করার পর মেন্ডেল বুঝলেন যে এই পি প্লান্টের লাইফ সাইকেলটা অনেক বেশি ফাস্ট। তার মানে আমরা একটা সিজনের মধ্যে অনেকগুলো জেনারেশন পেতে পারি, এক নম্বর। দু নম্বর হচ্ছে দ্য ফ্লাওয়ার সাইজ লার্জ, তার মানে লার্জ সাইজের একটা ফ্লাওয়ার আছে। কেন লার্জ সাইজের ফ্লাওয়ারের দরকার পড়লো? কারণ মেন্ডেল যে ধরনের ব্রিডিং টেকনিক ইউজ করতে চাইছিলেন সেটাতে উনি হ্যান্ড টু হ্যান্ড ব্রিডিং করতেন, মানে সিম্পলি ফরসেপ দিয়ে ইমাস্কুলেশন করা বা পলিনেশন করা এগুলো করতেন। তো সেক্ষেত্রে তার জন্য যদি ফ্লাওয়ার সাইজ বড় হয় তাহলে সেক্ষেত্রে এই ব্রিডিং টেকনিক, যেগুলো ক্লাসিক্যাল ব্রিডিং টেকনিক, যেগুলো ফিল্ড ওয়ার্ক ব্রিডিং টেকনিকে, সেটা করতে সুবিধা হয়। 3 নম্বর হচ্ছে আমরা পি প্লান্টের মধ্যে অনেকগুলো স্ট্রেনস পাই, যেগুলোকে আমরা ভ্যারিয়েশন বলতে পারি। এই ভ্যারিয়েশনগুলো পাওয়ার জন্য আমাদের বিভিন্ন যে ক্যারেক্টার্স আছে সেই ক্যারেক্টারগুলোকে নিতে খুব সুবিধা হয়, লাইক ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক ফিচার, লাইক ইয়েলো সিড, wrinkle seed, tall plant, dwarf plant, etc. এই সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো আমরা বিভিন্ন স্ট্রেনের মধ্যে দেখতে পাই, এবং মেন্ডেল প্রায় অনেকগুলো স্ট্রেন কালেকশন করেছিলেন তার এই ভ্যারিয়েশনগুলো দেখার জন্য, এবং যাতে প্রত্যেকটা স্ট্রেন পিওর কোয়ালিটির হয় সেই জন্য এই স্ট্রেনগুলোর মধ্যে উনি সেভারেল টাইম সেলফ ফার্টিলাইজেশন করেছিলেন। সেভারেল টাইম সেলফ ফার্টিলাইজেশন করেছিলেন। এই সেলফ ফার্টিলাইজেশনের ফলে যে প্লান্টগুলো এসেছিল, দিস প্লান্টস আর ট্রু প্লান্টস। ট্রু প্লান্টস মানে সত্যিকারের প্লান্ট না, ট্রু প্লান্ট মানে হচ্ছে এই যে ক্যারেক্টারিস্টিক ফিচার, এটা একদম পিওর ক্যারেক্টার, মানে এটার মধ্যে কোনো রকম কোনো হাইব্রিডাইজেশন নেই। এই ব্যাপারটা কি বোঝা গেল? এই ব্যাপারটা আমার মনে হয় একটু সমস্যা হলো। কীরকম হাইব্রিডাইজেশন নেই মানে? আমি একটু ব্যাকে বলি, তোমাদের এক্ষুনি এক্সপ্লেনেশন করবো। যে আমরা ধরে নাও টল, এই ক্যারেক্টারটাকে আমি এরকম ভাবেও বোঝাতে পারি, যেখানে সব জিনগুলোই হচ্ছে পিওর জিন, কোনো হাইব্রিড নেই,
আবার আমি ওটাকে এরকম এরকম ভাবেও বোঝাতে পারি, যেখানে এটারও একটা হাইব্রিড, এটারও একটা হাইব্রিড। তার মানে এই যে ক্যারেক্টারটা আছে এর মধ্যে সবগুলো ডমিনেন্ট জিন, আর এর মধ্যে একটা ডমিনেন্ট একটা রিসেসিভ। তাহলে এটার সঙ্গে যদি আমি একটা এর ক্রস করাই তাহলে আমি সবসময় এটাই পাবো, কিন্তু এটার সঙ্গে যদি আমি একটা এটাকে ক্রস করাই তাহলে কিন্তু আমি এটাও পেতে পারি, এটাও পেতে পারি, এটাও পেতে পারি, আবার এটাও পেতে পারি। এরকম 3-4টে ক্যারেক্টার আমি পেতে পারি। তাহলে আমি কখনোই যদি সেলফ পলিনেশন করাই, মানে ক্রস পলিনেশন যখন করাবো, তখন এই জিনিসগুলো পেলে আমার ডেজায়ার্ড ক্যারেক্টারগুলো পাবো না। সেই জন্য উনি কি করলেন, এই ব্যাপারটাকে শিওর হওয়ার জন্য উনি এই বিভিন্ন যে স্ট্রেনগুলোকে নিলেন, এই স্ট্রেনগুলোর মধ্যে সেভারাল টাইম সেলফ ফার্টিলাইজেশন করলেন। এর দুটো কারণ হতে পারে। এটার ফলে কি হলো, পিওরনেস অফ দ্য ক্যারেক্টার, ক্যারেক্টারের পিওরনেস আসবে। তার মানে যদি এই ক্যারেক্টারের মধ্যে কোনো হাইব্রিড ক্যারেক্টার থাকে, সেই হাইব্রিড ক্যারেক্টারটা আস্তে আস্তে এলিমিনেট হবে। এলিমিনেট হতে হতে আলটিমেটলি পিওর ক্যারেক্টারটা এক জায়গায় চলে আসবে। যেহেতু আমি সেলফ ফার্টিলাইজেশন করছি, আমি কোনো ক্রস ব্রিডিং করছি না, তাহলে এই সেলফ ফার্টিলাইজেশনের ক্ষেত্রে কি হবে, যে পিওরনেস অফ দ্য ক্যারেক্টার যেটা থাকবে সেটা আরো ভালো করে বোঝা যাবে। তার মানে আমি এখান থেকে পিওর ক্যারেক্টারগুলোই পাবো। আমার পিওর ক্যারেক্টার দরকার কেন, কারণ দুটো পিওর ক্যারেক্টারের মধ্যে যখনই আমি হাইব্রিড করব তখনই তাদের মধ্যে যেটা সাপ্রেসড ক্যারেক্টার আছে সেটা আমি বুঝতে পারবো। বেশ, আর কি করলেন, বিভিন্ন ধরনের স্ট্রেন নিলেন, এবং এই যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের স্ট্রেন পাওয়া যায়, তার মানে একটা হচ্ছে জেনারেশন টাইম কম, একটা হচ্ছে ফ্লাওয়ার সাইজ লার্জ, একটা হচ্ছে পি প্লান্টের যে বিভিন্ন ধরনের স্ট্রেন মানে ভ্যারিয়েশন পাওয়া যায়। 4 নম্বর আমি কি বলবো, এর যে পট সাইজ বা সিড সাইজ, এগুলো সব গুড কোয়ালিটি, এগুলো সব গুড কোয়ালিটির পাবো। তার মানে আমি যে ফ্রুটের সাইজটা পাবো বা যে সিডের সাইজগুলো পাবো সেগুলো মেজারেবল কোয়ান্টিটির হবে বা বড় সাইজের হবে। এবং সব থেকে বড় কথা যে আমরা এই সিডকে স্টোর করতে পারবো ফর ফার্দার ইউজ। তার মানে এই সমস্ত ক্যারেক্টারগুলো থাকার জন্য মেন্ডেল এই পি প্লান্টটাকে সিলেক্ট করলেন। তোমরা বলতেই পারো যে স্যার অনেক তো প্লান্ট আছে, দেয়ার আর সেভারাল ক্রপ প্লান্ট, শুধু পি প্লান্ট কেন? এই যে আপনি ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো বললেন এগুলো তো অনেক প্লান্টের মধ্যে আমরা দেখতে পাওয়া যায়, কিন্তু আমাকে দেখতে হবে তার লাইফ সাইকেল, মানে ফার্স্ট অপশন যে জেনারেশন, এই জেনারেশন যে টাইম, এই জেনারেশন টাইমটা এক্স্যাক্টলি কীরকম হচ্ছে। যদি এই জেনারেশন টাইম বেশি হয় তাহলে সেই প্ল্যান্ট নিয়ে কাজ করাটা আমাদের ক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। কিন্তু যদি এই জেনারেশন টাইমটা কম হয় তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো জেনারেশন স্টাডি করতে পারবো। এটা যদি কোনো ধান বা গম হয় তাহলে কিন্তু জেনারেশন টাইমটা আরও কম, কিন্তু ফ্লাওয়ার বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে ব্রিডিংয়ের ক্ষেত্রে বিশাল প্রবলেম দেখা যাচ্ছে। সেই কারণেই আমাদের এই জেনারেশন টাইম এবং আদার ফ্যাক্টরস অফ ব্রিডিংয়ের জন্য এই পি প্ল্যান্টকে মেন্ডেল সিলেক্ট করলেন। এবার আমরা মেন্ডেলের এক্সপেরিমেন্টে চলে আসি। মেন্ডেল যে ক্যারেক্টারগুলো নিয়েছিলেন সেগুলো সব অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়েছিলেন। যেমন উনি নিয়েছিলেন ইয়েলো ভার্সেস গ্রিন, এটা ছিল পট কালার। উনি নিয়েছিলেন স্মুথ ভার্সেস রিঙ্কল, এটা ছিল সিড স্ট্রাকচার। উনি নিয়েছিলেন পার্পল ভার্সেস হোয়াইট, এটা ছিল ফ্লাওয়ার কালার। উনি নিয়েছিলেন টল ভার্সেস ডুয়ার্ফ, এটা ছিল স্টেমের হাইট। উনি নিয়েছিলেন টার্মিনাল ভার্সেস অ্যাক্সিলারি, এটা ছিল ফ্লাওয়ার পজিশন। তাহলে এই যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো মেন্ডেল সিলেক্ট করেছিলেন ফর হিজ এক্সপেরিমেন্ট। এই প্রত্যেকটা ক্যারেক্টারে উনি একটা একটা করে ফ্যাক্টর ডিনোট করেছিলেন, কোনোটাকে উনি বলেছেন
ক্যাপিটাল ওয়াই, কোনটাকে উনি বলেছিলেন স্মল ওয়াই, কোনটাকে উনি বলেছিলেন ক্যাপিটাল এস, কোনটাকে উনি বলেছিলেন স্মল এস। তো আমরা এস ওয়াই এগুলো করবো না, আমরা অ্যাজ এ হোল এ এবং বি দিয়ে করবো। মনে রাখবে আমাদের চেকার বোর্ড করতে গেলে সব থেকে সুবিধা হচ্ছে যদি আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি দিয়ে করি। আমি তো ডিনোট করে দিচ্ছি কোনটা স্মল এ মানে কি, ক্যাপিটাল এ মানে কি, আমি ডিনোট করে দেবো, ফলে কোনো অসুবিধা হওয়ার নয়। সরি। তো এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট করার পর মেন্ডেল যে ডেটাগুলো পেলেন সেই ডেটাগুলোকে মেন্ডেল অ্যানালিসিস করলেন, যেটা আমরা এখন করব। এই ডেটা অ্যানালিসিস করে মেন্ডেল দুটো হাইপোথিসিসে পৌঁছালেন। একটাকে আমরা বলি ল অফ সেগ্রিগেশন, একটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মোনোহাইব্রিড ক্রসে ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডাইহাইব্রিড ক্রসে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো আজকে আমরা মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসটা দেখব। এই ডাইহাইব্রিড ক্রসে মেন্ডেল যে হাইপোথিসিসটা দিলেন সেই হাইপোথিসিসটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অর্থাৎ গ্যামেটের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকে, যে ফ্যাক্টরগুলো থাকে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে যখন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর রিপ্রেজেন্ট করে তখন তাকে কন্ট্রোল করা সেই একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরেরই প্রধান ক্যারেক্টারিস্টিক ফিচার হয়েছে। কিন্তু ওই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর প্রবাবল সমস্ত রকমভাবে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হতে পারে। সেটা আমরা একটুখানি এবার এক্সপ্লেনেশন করে দেখব। এখানে বলে রাখি, একটা অ্যালিলের মধ্যে, একটা অ্যালিলে বা একটা লোকাসে যে অ্যালিল থাকে বা একটা জিন পেয়ার থাকে, সেই জিন পেয়ারের মধ্যে যে পেয়ারটা নিজেকে এক্সপ্রেস করতে পারে তাকে আমরা বলি ডমিনেন্ট পেয়ার। তাহলে দ্য ফ্যাক্টর অর জিন হুইচ এক্সপ্রেস ইটসেলফ, কি করে এক্সপ্রেস করবে? এক্সটার্নালি এক্সপ্রেস করবে। এই এক্সটার্নালি এক্সপ্রেস করাকে আমরা বলি ফেনোটাইপিক এক্সপ্রেশন। তাহলে দ্য ফ্যাক্টর অফ জিন হুইচ এক্সপ্রেস ইটসেলফ ফিনোটিপিক্যালি known as expressive factor or dominant gene। তাহলে এখানে এই লোকাসের মধ্যে আমরা দেখছি যে এ হচ্ছে ডমিনেন্ট, তার মানে এ নিজেকে এক্সপ্রেস করতে পারছে। তাহলে এই জিন পেয়ার যে ক্যারেক্টারকে কন্ট্রোল করছে সেই ক্যারেক্টারের যে ফিনোটাইপিক এক্সপ্রেশন আমরা দেখতে পাবো, সেই ফিনোটাইপিক এক্সপ্রেশনটা হচ্ছে এই ক্যাপিটাল এর ফিনোটাইপিক এক্সপ্রেশন বা ডমিনেন্ট ফ্যাক্টর বা ডমিনেন্ট জিনের ফিনোটাইপিক এক্সপ্রেশন। আবার বলছি, একটা জিন পেয়ারের মধ্যে বা একটা জিন পেয়ার বা একটা জিন বা একটা ফ্যাক্টর যে ক্যারেক্টারটাকে কন্ট্রোল করবে বা যে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করবে, সেই ক্যারেক্টারটার ফিনোটাইপিক এক্সপ্রেশন সবসময় ডমিনেন্ট ফ্যাক্টর বা ডমিনেন্ট জিনের ফিনোটাইপিক এক্সপ্রেশনের মতন হবে। আমরা জানি একটা ফ্যাক্টর সবসময় পেয়ারে থাকে, অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টারের পেয়ারে থাকে একটা লোকাসের মধ্যে। তাহলে এই অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টার পেয়ারের মধ্যে যে পেয়ারটা নিজেকে এক্সপ্রেস করবে বা ডমিনেন্ট হবে তার ক্যারেক্টারটাই আমরা ওই প্ল্যান্টের ফিনোটাইপিক ক্যারেক্টার বলতে পারবো। আর যারটা এক্সপ্রেসড হবে না, যারটা সাপ্রেসড হয়ে যাবে বাই দ্য ডমিনেন্ট বা ডমিনেন্ট যাকে সাপ্রেস করে দেবে, এক্সপ্রেস করতে দেবে না, তাকে আমরা বলবো রিসেসিভ অর সাপ্রেসিভ। রিসেসিভ জিন অর সাপ্রেসিভ জিন। তাহলে আমরা যে কোনো হেরিডিটিতে দু রকমের ফ্যাক্টর বা জিন দেখি। একটা ফ্যাক্টর বা জিন আছে যাদের এক্সপ্রেস হয়, তারা যে ক্যারেক্টারটা কন্ট্রোল করে সেই ক্যারেক্টারটা সবসময় এক্সপ্রেসিভ জিনের ক্যারেক্টারের মতন হয়, অর্থাৎ ডমিনেন্ট জিনের মতন ক্যারেক্টারের মতন হয়, এবং এই ডমিনেন্ট জিন সবসময় রিসেসিভ জিনকে চাপা দিয়ে রাখে বা তারা যে জিনকে এক্সপ্রেস হতে দেয় না সেইটাকে আমরা বলি রিসেসিভ। আর
রিসেসিভ জিন যখন থাকে তখন সে অলরেডি ডমিনেন্ট দিয়ে সাপ্রেসড হয়ে গেছে, তার ফলে সে এক্সপ্রেস করতে পারে না। তাহলে হেরিডিটিতে আমরা ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ এই দুটো কথা দেখি। তাহলে আমরা বলতে পারি ইন এ সিঙ্গল জিন লোকাস এ পেয়ার অফ জিন উইথ মানে ইন এ সিঙ্গল জিন লোকাস দ্য পেয়ার অফ জিন which express itself is called dominant and which is not expressed itself or suppressed by the dominant is called recessive. তাহলে আমি যে ক্যারেক্টারগুলো নিয়ে একটু আগে বললাম, মানে মেন্ডেল যে ক্যারেক্টারগুলো নিয়েছিলেন সেই ক্যারেক্টারগুলো সবগুলো একটা জিন পেয়ারে আছে। সে ফর এক্সাম্পল যদি আমি বলি স্মুথ অ্যান্ড রিঙ্কল, স্মুথ সিড অ্যান্ড রিঙ্কল সিড, তাহলে স্মুথ সিড এটা একটা ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করছে, রিঙ্কল সিড এটা একটা ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করছে। এরা এই দুটো ক্যারেক্টার একটাই জিন পেয়ারের মধ্যে থাকছে। কি করে আমি বুঝলাম যে তারা একই জিন পেয়ারের মধ্যে থাকছে? কারণ যখন আমি দেখছি যে স্মুথটা এক্সপ্রেস করছে, আমরা একটু পরেই দেখব, সেখানে যদি স্মুথের এই জিনটার জায়গায় অন্য কোনো জিন চলে আসে তাহলে আমরা রিঙ্কলকে এক্সপ্রেস হতে দেখব। তাহলে আমি দেখছি এরা যে একটা জিন পেয়ার রয়েছে তার মধ্যে ক্যাপিটাল এ নিজেকে এক্সপ্রেস করছে, তার মানে এটা ডমিনেন্ট, আর স্মল এটা রিসেসিভ। তাহলে স্মুথ হচ্ছে এখানে ডমিনেন্ট আর রিঙ্কল হচ্ছে এখানে রিসেসিভ। তাহলে এইরকম ভাবে আমরা ইয়েলো আর পার্পল গ্রিন, ইয়েলোকে আমি ডমিনেন্ট ধরতে পারি, গ্রিনকে আমি রিসেসিভ ধরতে পারি। যে ক্যারেক্টারটা আমি দেখতে পাবো সেটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, যেটাকে দেখতে পাবো না দ্যাট ইজ কল্ড দ্য রিসেসিভ ক্যারেক্টার। তাহলে আমরা এবার মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট ছিল সেই এক্সপেরিমেন্টের ব্যাপারটা একটু দেখি। মেন্ডেল দুটো পিওর কোয়ালিটি নিয়ে কাজ করেছিলেন। আমি প্রথমেই বলে দিলাম যে মেন্ডেল দুটো পিওর কোয়ালিটির প্ল্যান্ট নিয়ে কাজ করেছিলেন, যার জন্য উনি বিভিন্ন স্ট্রেনের প্ল্যান্টগুলোকে এনে বারবার তাদেরকে সেলফিং করিয়েছিলেন বা সেলফ ফার্টিলাইজেশন করেছিলেন যাতে ক্যারেক্টারের পিওরিটিটা থাকে। তাহলে কি হলো, উনি দুটো ক্যারেক্টার নিলেন, একটাকে উনি নিলেন ইয়েলো রিঙ্কল, আরেকটাকে উনি নিলেন স্মুথ রিঙ্কল, আরেকটাকে উনি নিলেন ইয়েলো গ্রিন। তাহলে স্মুথ অ্যান্ড রিঙ্কল it is represented by capital A and small a, and yellow green is represented by capital B and small b. তাহলে স্মুথ হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, ইয়েলো হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, রিঙ্কল হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার, গ্রিন হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। তার মানে যদি আমি ব্যাপারটা কিরকম হবে না, এ এ বি বি, কি পাবো এটা স্মুথ আর ইয়েলো। এর সঙ্গে আমি ক্রস করালাম স্মল এ স্মল বি, কি হলো না রিঙ্কল আর গ্রিন। এই হচ্ছে দুটো পিওর ক্যারেক্টার। এই দুটোকে যদি এইরকম দুটো পিওর প্ল্যান্টকে যদি আমি ক্রস করাই, আমি আগের দিনই তোমাদের বলেছি যে কি করে উনি ক্রস ফার্টিলাইজেশনের জন্য কি কি প্রিপারেশন নিয়েছিলেন। উনি ইমাস্কুলেশন করেছিলেন, ইমাস্কুলেশন করে সেটাকে পেপার দিয়ে র্যাপ করে দিয়েছিলেন। আমি আরেকবার ছোট্ট করে তোমাদের বলে দিই, উনি প্রত্যেকটা প্ল্যান্ট দুটো প্ল্যান্ট নিয়েছিলেন, দুটো প্ল্যান্টের মধ্যে যেগুলো সুপিরিয়ার ক্যারেক্টারিস্টিক আছে যে ফ্লাওয়ারগুলোর মধ্যে, সেই ফ্লাওয়ারগুলোকে উনি সিলেক্ট করেছিলেন, বাকি ফ্লাওয়ারগুলোকে উনি রিমুভ করে দিয়েছিলেন। এই সিলেক্টেড ফ্লাওয়ারের মধ্যে দুটো প্ল্যান্টের মধ্যে এরকম উনি কিছু সিলেক্টেড ফ্লাওয়ার নিলেন। এই সিলেক্টেড ফ্লাওয়ার একটা প্ল্যান্টের সিলেক্টেড ফ্লাওয়ারের মধ্যে থেকে উনি মেল পার্টটাকে ম্যাচুরিটির আগে রিমুভ করে দিলেন, ফলে সেই ফ্লাওয়ারগুলো হয়ে গেল ফিমেল। আরেকটা থেকে উনি ফিমেল পার্টটাকে ম্যাচুরিটির আগে রিমুভ করে দিলেন, তাহলে সেই পার্টটা হয়ে গেল মেল। তাহলে উনি আর্টিফিশিয়ালি বাইসেক্সুয়াল দুটো প্ল্যান্টকে, একটাকে মেল একটাকে ফিমেলে কনভার্ট করলেন। এই কনভার্সনের পর যখন স্ট্যামেনটা ম্যাচিউর হবে, এই ম্যাচিউর হওয়ার আগেই, মানে জাস্ট ম্যাচিউর হয়েছে ডেহিশ করার আগে, উনি স্ট্যামেনটাকে ওখান থেকে নিয়ে গাইনোসিয়ামের উপরে স্প্রেড করে দিলেন। তার ফলে কি হলো না, গাইনোসিয়ামের মধ্যেই ওটা বাস্ট করবে এবং পলিনেশন যথারীতি হবে। এটা করার পর উনি এই ফ্লাওয়ারগুলোকে, এই পলিনেটেড, এইটাকে আমরা ক্রস পলিনেশন বলি, এই ক্রস পলিনেটেড ফ্লাওয়ারটাকে উনি কি করলেন, পেপার দিয়ে র্যাপ করে দিলেন। কারণ যাতে বাইরে থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো ইনফিরিয়ার কোয়ালিটির পি প্ল্যান্টের পোলেন এসে ওখানে পোলেন লোডটা না বাড়ায়। আমরা জানি যে পোলেন একটাই
জার্মিনেট করবে এবং সেটা গিয়ে এগকে ফার্টিলাইজ করবে। এই জার্মিনেট করা পোলেনটা যদি বাইরে থেকে এসে পড়া ইনফিরিয়র কোয়ালিটির প্রি প্ল্যান্টের পোলেন হয়, তাহলে আমার পুরো এক্সপেরিমেন্টটা নষ্ট হয়ে যাবে, এরর এসে যাবে। সেই জন্য উনি কী করলেন, ক্রস ফার্টিলাইজেশন করার পর ফ্লাওয়ারগুলোকে পেপার দিয়ে র্যাপ করে দিলেন। কতক্ষণ র্যাপ করে রাখলেন? আনলেস আনটিল দ্য ফ্রুট ইজ সেট। যেই ফ্রুটটা সেট করে গেল তার মানে আমার ফার্টিলাইজেশন হয়ে গেছে, তখন উনি ওই র্যাপিংটাকে খুলে নিলেন এবং ফ্লাওয়ারটাকে রেখে দিলেন টু ফর্মিং দ্য সিড। যখন সিড ফর্ম হলো, সেটা হলো F1 জেনারেশনের সিড। এই F1 জেনারেশনের সিডটাকে নিয়ে উনি প্ল্যান্টটাকে শোয়িং করলেন, করে প্ল্যান্টেশন করলেন, প্ল্যান্টেশন করে নতুন গাছ হলো, অ্যান্ড দ্যাট ইজ দ্য F1 কোয়ালিটির গাছ। এইরকম দুটো F1 কোয়ালিটির গাছের মধ্যে উনি আবার ক্রস ফার্টিলাইজেশন করলেন সেম মেথডে, দিয়ে উনি যে F2 জেনারেশনটা পেলেন, সেই F2 জেনারেশনের মধ্যে উনি লটস অ্যান্ড লটস অফ ভ্যারিয়েশন পেলেন। সেই ভ্যারিয়েশনটাই আমরা এবার এখানে দেখতে চলেছি। তাহলে এই যে স্মুথ আর রিঙ্কল আছে, এখান থেকে আমি AB গ্যামেট পাবো, আর এখান থেকে আমি সিম্পলি স্মল a স্মল b গ্যামেট পাবো। এই দুটো যদি একটা জায়গায় ফিউজ করে, তাহলে আমরা স্মল a ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b এই কম্বিনেশন পাচ্ছি। তাহলে এই যে কম্বিনেশন পেলাম, দেখো এখানে দুটো ডমিনেন্ট জিন কিন্তু রয়েছে, তার মানে দে আর এক্সপ্রেসিভ টেন্সেল। তাহলে আমি কি পাবো না, আমি এটা যেটা পাবো সেটা হচ্ছে স্মুথ ইয়েলো, এরকম একটা প্লান্ট পেলাম। বাট এই প্লান্টটার সঙ্গে এই প্লান্টের একটা ডিফারেন্স আছে। সেটা কি না, এই প্লান্টের মধ্যে আমি একটা স্মল a স্মল b পাচ্ছি, কিন্তু এই প্লান্টের মধ্যে আমি কোনো স্মল a স্মল b পাইনি। তার মানে এখানে যে স্মুথ আর ইয়েলোটা ছিল, সেই স্মুথ আর ইয়েলোটা ছিল পিওর, কিন্তু এখানে যে স্মুথ আর ইয়েলোটা পেলাম সেটা হলো হাইব্রিড। তাহলে আমরা বলতে পারি যে দিস স্মুথ and yellow is hybrid, having the small a small b within them। তার মানে রিসেসিভ ক্যারেক্টারটাও এর মধ্যে ঢুকে গেছে। তাহলে এটা হচ্ছে আমার প্যারেন্টাল জেনারেশন, এটা হচ্ছে আমার F1 জেনারেশন, এটা F1 জেনারেশনের সিডটা পেলাম। এই যে F1 জেনারেশনের আমি সিড পেলাম, এরপরে এই F1 জেনারেশনের সিডটাকে উনি প্ল্যান্টেশন করলেন। প্ল্যান্টেশন করে কি পেলেন, এটার সঙ্গে উনি আবার একই রকম, আমি একটু আগেই বললাম কি কি পদ্ধতি, সেই পদ্ধতিতে উনি আবার এই দুটোর মধ্যে ক্রস করলেন। এবার এই যে দুটোর মধ্যে ক্রস করলাম, এই দুটোর মধ্যে আমি কটা করে গ্যামেট পেতে পারি দেখা যাক। ক্যাপিটাল A ক্যাপিটাল B, ক্যাপিটাল A স্মল b, ক্যাপিটাল A স্মল b, স্মল a ক্যাপিটাল B, স্মল a স্মল b, এই চার রকমের গ্যামেটের কোয়ালিটি পেতে পারি। তার মানে A and B are arranged in these four types। এই চারটে টাইপ ছাড়া আর কোনো টাইপে কিন্তু এটা হতে পারে না। তোমরা দেখো A এবং B, স্মল a মানে ক্যাপিটাল A স্মল a ক্যাপিটাল B স্মল b, এটার থেকে চার রকমের গ্যামেট তৈরি হতে পারে। তাহলে সাইমালটেনিয়াসলি এখান থেকেও চার রকমের গ্যামেট তৈরি হবে, চার রকমের গ্যামেট তৈরি হবে। তাহলে এই চার রকমের গ্যামেট এবার নিজেরা ফিউজ করে জাইগোটটা তৈরি করবে, যেটা থেকে আমি F2 জেনারেশনের সিড পাবো। মনে রাখতে হবে এটা হবে F1 জেনারেশন, এবার আমি F2 জেনারেশনটা পাবো। সেই F2 জেনারেশনটা কিরকম হবে সেটাকে আমরা একটা ছকের মাধ্যমে দিই, যে ছকটাকে আমরা বলছি চেকার বোর্ড। আমরা দুদিকে পেলাম, একদিকে আমি পাচ্ছি এইগুলো, এটা পেলাম একদিকে, আর ঠিক উল্টো দিকে আমি পাবো কি ক্রস করছি এবার দুটোর মধ্যে। তোমরা নিশ্চয়ই তোমাদের অ্যাব্রিভিয়েশন গুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেজন্য আমি আর অ্যাব্রিভিয়েশন গুলো বলছি না, তোমরা অলরেডি সবাই জেনে গেছো যে S for smooth, W for wrinkle,
Y ফর ইয়েলো, G ফর গ্রিন। তাহলে এবার আমি কম্বিনেশনগুলো দেখি, সব থেকে ইজি কম্বিনেশন, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল। ফাইন, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল, ক্যাপিটাল এ স্মল বি স্মল, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল, ক্যাপিটাল এ স্মল বি স্মল, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল, ক্যাপিটাল এ স্মল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল, এদিকে কি হবে স্মল এ ক্যাপিটাল বি স্মল, ক্যাপিটাল এ স্মল বি স্মল, ক্যাপিটাল এ স্মল বি স্মল, ক্যাপিটাল এ স্মল ক্যাপিটাল বি স্মল এ স্মল বি স্মল। এই হচ্ছে আমার পসিবল অল কম্বিনেশনস। সো দিস ইজ দ্য পসিবল অল কম্বিনেশনস। এবার এই পসিবল অল কম্বিনেশনের মধ্যে যদি ক্যারেক্টারগুলোকে আমি লিখি তাহলে এটা কি হবে স্মুথ ইয়েলো, আর এটা কি হবে রিঙ্কল গ্রিন। দেখো এই স্মুথ ইয়েলো অ্যান্ড রিঙ্কল গ্রিন এই দুটো হচ্ছে পিওর ক্যারেক্টার। কোন পিওর ক্যারেক্টার? প্যারেন্টাল জেনারেশনের পিওর ক্যারেক্টার। আমি কিন্তু প্যারেন্টাল জেনারেশন, আমি যখন প্যারেন্টাল জেনারেশন নিয়েছিলাম তখনই কিন্তু এটা ছিল, কিন্তু যখন আমি F1 নিয়ে করেছিলাম তখন আমার এটা ছিল। এটার সঙ্গে কিন্তু আমি একটা এটাকেই ফিউজ করেছি। তার মানে এই দুটো ক্যারেক্টার কিন্তু প্যারেন্টাল ক্যারেক্টার নয়, এই দুটো হচ্ছে কিন্তু অরিজিনাল ক্যারেক্টার, সেই অরিজিনাল পিওর ক্যারেক্টার। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। বেশ, নাম্বার 2 আমরা দেখি সেকেন্ড পোর্শনটা আমরা কি দেখলাম। এখানে আমি পাবো ইয়েলো, এখানেও পাবো স্মুথ ইয়েলো, এখানেও পাবো স্মুথ ইয়েলো, এখানে পাবো স্মুথ ইয়েলো, এখানে পাবো স্মুথ গ্রিন, এখানে পাবো স্মুথ ইয়েলো, এখানে পাবো স্মুথ গ্রিন, এখানে পাবো স্মুথ ইয়েলো, এখানে পাবো স্মুথ ইয়েলো, এখানে পাবো রিঙ্কল ইয়েলো, রিঙ্কল ইয়েলো, এখানে পাবো রিঙ্কল ইয়েলো হলো, এখানে পাবো স্মুথ ইয়েলো, এখানে পাবো স্মুথ গ্রিন, এখানে পাবো রিঙ্কল ইয়েলো, আর এখানে পাবো রিঙ্কল গ্রিন। দেখো এই দুটোর মধ্যে যেহেতু ফার্স্ট ক্যারেক্টার এন্ড লাস্ট ক্যারেক্টার, দিস টু ক্যারেক্টার্স আর পিওর ক্যারেক্টার, সেই জন্য এর মধ্যখানে আমি কোনো স্ল্যাশ দিই, আমি স্ল্যাশ ছাড়া এদেরকে করেছি। তার মানে আমি তলায় দাগ দিয়ে দিই, এটা হচ্ছে একটা পিওর ক্যারেক্টার, এটা হচ্ছে একটা পিওর ক্যারেক্টার। এবার আমি যে প্যারেন্টাল ক্যারেক্টার নিয়েছিলাম, প্যারেন্টাল ক্যারেক্টার কি ছিল? স্মুথ ইয়েলো, এটা ছিল আমার প্যারেন্টাল ক্যারেক্টার। তাহলে আমার এই প্যারেন্টাল ক্যারেক্টারটা কোথায় কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9, এইটা হচ্ছে আমার 9টা প্যারেন্টাল ক্যারেক্টার হয়েছে। আরেকটা কি ছিল? আরেকটা হচ্ছে আরেকটাও প্যারেন্টাল ক্যারেক্টার ছিল, যেটা রিসেসিভ ক্যারেক্টার ছিল, যেটা কি রিঙ্কল গ্রিন, সেটাও আমি একটা পেয়েছি, ঠিক একটা আমি পেয়ে গেছি। তাহলে আমি প্যারেন্টাল ক্যারেক্টার পেলাম টোটাল 10টা, তার মধ্যে 9টা হচ্ছে ডমিনেন্ট যেটা এক্সপ্রেস হয়েছিল, আর অবভিয়াসলি একটা রিসেসিভ যেটা এক্সপ্রেস হয়নি। তাহলে টোটাল 9টা হচ্ছে আমার প্যারেন্টাল ক্যারেক্টার। আমি আবার বলছি, আমি প্যারেন্টাল ক্যারেক্টার পেয়েছিলাম। প্যারেন্টাল ক্যারেক্টার অ্যাকচুয়ালি কি ছিল? ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, তার মানে গ্রিন স্মুথ আর ইয়েলো। আর তার মানে উল্টোটা কি হবে? স্মল এ স্মল বি স্মল বি। এটা এটা কি? এটা তার মানে ছিল রিঙ্কল ইয়েলো। তাহলে এটা তো চাপা পড়ে গেছিল এখানে, মানে এই এই এবিটা তো এই ক্যাপিটাল এবি দিয়ে সাপ্রেসড হয়ে গেছিল।
তাহলে আমি যদি এটাকে প্যারেন্টাল ক্যারেক্টার বলি, তাহলে এটা প্যারেন্টাল ক্যারেক্টার ডমিনেন্ট, এটা প্যারেন্টাল ক্যারেক্টার রিসেসিভ, তাহলে এই দুটোই হচ্ছে প্যারেন্টাল ক্যারেক্টার। এবার আমি এই 10টা বাদ দিয়ে দেখো কতগুলো উল্টোপাল্টা ক্যারেক্টার পাই। কিরকম? এসজি, 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 এই তিনটে আমি এসজি পেয়েছি। এই তিনটে এসজি কে দেখো আমি যদি এক জায়গায় করি, এই হচ্ছে একটা তিনটে এসজি। আবার আমি আরেকটা পেয়েছি দেখো, WY, 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 মানে রিঙ্কল ইয়েলো। এই তিনটেকেও আমি এক জায়গায় করে দিলাম। তাহলে মাঝখানে যে 6টা, তার মানে এই একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, এই তিনটে তিনটে 6টা, তার মানে আমি বলতে পারি কি পেলাম তিনটে তিনটে 6টার মধ্যে? একটাতে আমি পেলাম স্মুথ গ্রিন, আরেকটা আমি পেলাম রিঙ্কল ইয়েলো। তাহলে এই 6টা হচ্ছে নিউলি ইন্ট্রোডিউস, মানে টুইস্ট ইন দ্য এক্সপেরিমেন্ট ইজ দি 6 ক্যারেক্টার্স। আমি শুরু করেছিলাম কি দিয়ে? ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, স্মল এ স্মল এ, ক্যাপিটাল বি এই স্মল বি স্মল বি। এটা ডমিনেন্ট ছিল, এটা রিসেসিভ ছিল। অবভিয়াসলি আমি পেয়েছি এটা, তার মানে এই ক্যারেক্টারটা এখানে এসছে। তাহলে আমার আশা ছিল এই ক্যারেক্টারটাই আবার পরের F2 জেনারেশনেও যাবে। এটা F1, এটা প্যারেন্টাল জেনারেশন, তা প্যারেন্টাল থেকে F1 এ এসছে। অ্যাকর্ডিং টু হেরিডিটি F1 থেকে ও F2 তে যাবে। হ্যাঁ গেছে, F1 থেকে F2 তে 10টা গেছে, 10টা ক্যারেক্টার গেছে। তার মধ্যে 9টা ছিল এই ডমিনেন্ট ক্যারেক্টারই, আর দুটো একটা আমি রিসেসিভ ক্যারেক্টার হিসেবে দিই। কিন্তু 16টার মধ্যে 10টার মধ্যে আমি প্যারেন্টাল ক্যারেক্টার দেখছি, আর 6টার মধ্যে আমি প্যারেন্টাল ক্যারেক্টার দেখছি না। 6টার মধ্যে নিউলি ইন্ট্রোডিউসড ক্যারেক্টার। এই নিউলি ইন্ট্রোডিউসড ক্যারেক্টার এটা প্রমাণ করে যে রিঙ্কল আর গ্রিন, এই যে ডবল মানে রিসেসিভ যেটা ছিল স্মল এ স্মল এ স্মল বি স্মল বি, ইট ইজ অলসো ট্রান্সমিটেড অ্যালং উইথ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। তার মানে আমি বলতে পারি F1 জেনারেশনের যে হাইব্রিডটা আমি মানে যে সিটটা পেয়েছি, দ্যাট ইজ নট পিওর। কারণ যদি সেটা পিওর হতো তাহলে আমি এই 6টা ক্যারেক্টার পেতাম না। আমার 16টাই ক্যাপিটাল এ মানে ইয়েলো স্মুথ আর ইয়েলো হতো। কি বললাম বোঝা গেল? আরেকবার বলছি, আমি এখান থেকে 10টা ক্যারেক্টার আমি পেলাম যেটা প্যারেন্টাল ক্যারেক্টার। 10টা প্যারেন্টাল ক্যারেক্টারের মধ্যে আমি 9টা আমি দেখতে পাচ্ছি, একটা হিসেবে আমি পাচ্ছি না, কারণ সেটাকে আমি রিসেসিভ হিসেবে ধরে নিচ্ছি। নিয়ে বলছি আমি প্যারেন্টাল ক্যারেক্টার নিয়েছিলাম ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল এ স্মল বি স্মল বি। দিস ইজ দ্য পিওর ক্যাপিটাল প্যারেন্টাল ক্যারেক্টার। সেখান থেকে যখন আমি F1 পেলাম, সেখানে আমি পেয়েছি কি? ফেনোটাইপিক পেয়েছিলাম স্মুথ আর ইয়েলো। এক্সপেক্ট কি ছিল আমার? এই জিনিসটাই থাকবে, এই জিনিসটাই থাকবে, যেহেতু ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বিটা ডমিনেন্ট। কিন্তু যখনই আমি F2 জেনারেশনে এলাম, সেই F2 জেনারেশনে এসে আমি 6টা এমন কিছু পেলাম যেটা এটা মানে এমন কতগুলো ফেনোটাইপিক ক্যারেক্টার যুক্ত কতগুলো অর্গানিজম পেলাম বা কতগুলো প্লান্ট পেলাম, যে প্লান্টটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে F1 জেনারেশনটা পিওর নয়, এটা হচ্ছে হাইব্রিড। এবং এই F1 জেনারেশনে যে কটা ফ্যাক্টর রিসেসিভ ছিল তারাও কিন্তু পসিবলি সমস্ত রকম অ্যাসর্ট মানে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হয়েছে। তার মানে আমি বলতে পারি যে এই যে ফ্যাক্টরগুলো ছিল, এই ফ্যাক্টরগুলো এক একটা ফ্যাক্টর মানে when single factor is controlling a single character, capital A is controlling smooth, capital B is controlling yellow, small a is controlling wrinkle and small b is controlling green। যদি এই রকম ভাবে হয় যে একটা ফ্যাক্টরকে একটা ফ্যাক্টর একটাই ক্যারেক্টারিস্টিক্সকে বা একটাই ট্রেটকে কন্ট্রোল করছে, তাহলে তারা যখন জাইগোটের মধ্যে মানে অ্যাকুমুলেটেড হবে তখন তারা পসিবল অল কম্বিনেশনের মধ্যে যেতে পারবে। তার মানে দে ক্যান বি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড, তারা প্রত্যেকে স্বাধীনভাবে একে অপরের সঙ্গে কম্বিনেশন করতে পারবে। দিস ইজ দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট।